দেখে নেব খেলার সময় শিরোনাম। টি-20 ক্রিকেটে শেষ হলো পঞ্চপাণ্ডব অধ্যায়। অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট বোর্ড। যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সে ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় টি-20তে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বোলার ও ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান, একাধিক পরিবর্তনের আভাস। বৈষম্যের শিকার নারী ক্রিকেটাররা। ছেলেদের জন্য হোম অফ ক্রিকেটে আবাসিক একাডেমি থাকলেও মেয়েদের রাখা হয় ভাড়া বাসায়, নিরাপত্তা নিয়ে শঙ্কা। কাল থেকে শুরু বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ফিফার শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধ সংগঠকদের। মামলার প্রস্তুতি এবং ক্লাবগুলোর দাবিতে 1.5 মাস পিছিয়ে গেল ঘরোয়া ফুটবল মৌসুম। ভেন্যু প্রস্তুত না হওয়াই কারণ। নভেম্বরের শেষ দিকে শুরুর আশা লিগ কমিটির। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। অবশেষে গুঞ্জনটাই সত্য হলো। টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দিল্লিতে সংবাদ সম্মেলনে রিয়াদ নিজেই জানিয়েছেন এই কথা। অনেক চিন্তা ভাবনা করে পরিবার এবং বিসিবির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ। দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। গুঞ্জনটা বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ঘুরছিল গেল সপ্তাহখানেক ধরেই, কিন্তু নিশ্চয়তা আসছিল না কোনো পাশ থেকেই। অবশেষে সেটা আসলো সুদূর দিল্লি থেকে। সাকিবের পর বাংলার ক্রিকেটের আরেক পাণ্ডব বিদায় বলবেন টি-20কে। তাই তো সংবাদ সম্মেলন কক্ষও ছিল স্বাভাবিকের তুলনায় একটু বেশি থমথমে। প্রকৃতিও হয়তো চাচ্ছিল দেরি করেই হোক সেই আনুষ্ঠানিকতা। তাই তো রিয়াদ এসে বসতেই বিগড়ে গেল তার মাইক্রোফোনটি। মিনিট 5 বেশি চুপচাপ বসে থাকলেন মাহমুদুল্লাহ। হয়তো শেষবারের মতো সাজিয়ে নিলেন শেষ কথাগুলো। অবশেষে ঠিক হলো সব। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজ দিয়েই নিজের সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন রিয়াদ। অবসান ঘটল লাল সবুজের ক্রিকেটের বর্ণময় এক চরিত্রের। Yes, I'm retiring from the T20 cricket. After the last game of this tournament, of this series. Actually, I was pre-decided before coming here. I had a chat with my family and with my coach and the captain here. 2007 সালে যখন অভিষেক হয়েছিল রিয়াদের, তখন থেকেই তিনি ছিলেন জাতীয় দলের অতি গুরুত্বপূর্ণ এক সদস্য। ইনজুরি ছাড়া লম্বা একটা সময় স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি কেউই। তবে রিয়াদের সাইলেন্ট কিলার হয়ে ওঠার গল্পের শুরু 2015 বিশ্বকাপে। হ্যামিল্টন থেকে অ্যাডিলেড 2 সেঞ্চুরিতে তিনি জানান দেন নিজের উপস্থিতি। সাইডলাইন থেকে উঠে আসেন কেন্দ্রীয় চরিত্রে। Regretted at any stage or any point of my life playing for Bangladesh. I've always said to myself and said to the team as well that I always want to be a team man no matter what the position. মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অপরাজিত 150 রানের এক ইনিংস খেলে সাদা পোশাককে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20তে এবার তেমনই কিছুর প্রত্যাশা সাইলেন্ট কিলারের কাছ থেকে। কে জানে, হয়তো বেঙ্গালুরুর আক্ষেপ কেটে যাবে এই অরুণ জেটলি কিংবা হায়দ্রাবাদেই। আবেগকে দূরে ঠেলে স্মিত হাসিতেও যে কত কথা বলা যায়। মাহমুদুল্লাহ রিয়াদের প্রায় মিনিট 20 সংবাদ সম্মেলনে যেন তারই প্রমাণ পাওয়া গেল। বাস্তবতা মেনে সবাইকে তো একদিন থামতে হয়। তবুও টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য রিয়াদের টি-20র অবদান কখনোই ভোলার নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প এখনও তৈরি করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। তাই তো তার বিদায়ে বড় একজন ক্রিকেটার হারাচ্ছে বাংলাদেশ। রিয়াদের অবসরের ঘোষণায় এমন প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি। দেশের মাটিতে সাবেক টাইগার অধিনায়ককে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে তারা। 17 বছরের দীর্ঘ ক্যারিয়ারের অবসান, সেই সঙ্গে 18 বছর ধরে চলতে থাকা পঞ্চপাণ্ডব অধ্যায়েরও সমাপ্তি, যেখানে শেষ যোদ্ধা হিসেবে থামলেন দ্য সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।
দলের অপরিহার্য অংশ। এরপর নেতৃত্ব। অস্ট্রেলিয়া বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর অধিনায়কত্ব হারানো, বাজে পারফরম্যান্সের সমালোচনায় বাদ পড়েছেন দল থেকেও। তবে দেশের ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনায় তার বিকল্প খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড। ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন, সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে। দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের, একজন বড় খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি আর কি। রিয়াদের বিকল্প তৈরি করতে না পারার বড় দায় ক্রিকেট বোর্ডের। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের জায়গায় অনেককেই বাজিয়ে দেখা হলেও মানিয়ে নিতে পারেননি কেউ। সীমাবদ্ধতা স্বীকার করেছেন বিসিবি পরিচালক নিজেই। আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো। টেস্টের পর টি-20, দেশের বাইরে আরও একটি ফরম্যাটের সমাপ্তি। প্রায় ১.৫ যুগ যিনি প্রতিনিধিত্ব করেছেন লাল সবুজের, তাকে স্মরণীয় বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা দেশের মাটিতে। তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। ভালো একটা ফেয়ারওয়েল আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। রিয়াদের এখন একমাত্র মনোযোগ ওয়ানডে ক্রিকেটে। ৫০ ওভারের ফরম্যাট নিয়ে নিজের পরিকল্পনাও বোর্ডকে জানিয়েছেন। স্মরণীয় ক্যারিয়ারের সমাপ্তি করতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে সেখানে সুযোগ পেতে নিজের যোগ্যতার আরও একবার প্রমাণ দিতে হবে দ্য সাইলেন্ট কিলারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের সিদ্ধান্তে হতাশ সমর্থকরা। ভারতে নয় বরং বাংলাদেশে ফিরে ভক্তদের সামনে বিদায় নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তারা। টাইগার ক্রিকেটের তারকার বিদায়ে হতাশ ভারতীয় দর্শকরাও। রিয়াদ ভাই এই বিষয়টা আমার কাছে ভালো নিতে পারিনি, এই কারণে যে তার যে অবসরগুলো দেখেন, টেস্টে সে জিম্বাবু মাটিতে টেস্টের অবসর নিচ্ছে হয়তো অভিমান করে, ঠিক এখানেও ইন্ডিয়াতে আসার পরে তার এখানে এসে শুনতেছি যে তার টি-20 থেকে অবসর নিতেছে। থাকে না একটা জিনিস ভালোভাবে বিদায় নেওয়া নিজের দেশ থেকে, নিজের ঘরের মাটি থেকে, অসংখ্য মানুষের ভিতর থেকে, সেটা আসলে আমি খুব আশাবাদী, সেটা আশা করি আমি, কিন্তু সেটা আসলে হয়ে উঠতেছে না। मुझे बहुत दुख हुआ कि মাহমুদুল্লাহ एक बड़े प्लेयर बांग्लादेश के थे बॉलर। খুবই খারাপ লাগছে। মাহমুদুল্লাহ দুর্দান্ত একজন অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একজন তারকা। তার এই অবসরের সিদ্ধান্তে খুবই খারাপ লাগছে। এই সিদ্ধান্তটা তিনি বাংলাদেশে গিয়েও নিতে পারতেন। उनसे रिक्वेस्ट करना कि ये अपनी रिटायरमेंट अपने बांग्लादेश में करे। Very bad decision, is good cricketer. অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সবসময়ই কঠিন। সাকিবের পর রিয়াদও যেভাবে নিলেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি ভালো ক্রিকেটার ছিলেন, আশা করি তার সামনের ক্যারিয়ার আরো ভালো হবে। Good career, good cricketer. মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে টি-20 দল থেকে ঝরে পড়ল আরও এক নক্ষত্র। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারের ক্যারিয়ার ছিল নানা উত্থান ও পতনে ভরা। তবে সবসময় কঠোর পরিশ্রমে বিশ্বাসী রিয়াদ নানা প্রতিকূলতার মাঝেও দিয়ে গেছেন আস্থার প্রতিদান। মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট, ওয়ানডে এবং টি-20 ক্যারিয়ারের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বয়সটা তার ৩৯ ছুঁই ছুঁই। ক্যারিয়ারের নানা বাঁকে, কখনো ভালোবাসা আবার কখনো বোর্ডের অবজ্ঞার শিকার হয়েছেন রিয়াদ। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অনেক বিপদের মুহূর্তে বুক চিতিয়ে লড়াই করেছেন। তাই তো সমর্থকদের হৃদয় হরণ করে নিয়েছেন সাইলেন্ট কিলার। এই ফরম্যাটে রিয়াদ খেলেছেন ২৩২টি ম্যাচ, রান করেছেন ৫,৩৮৬, স্ট্রাইক রেট ৭৬.৯২, সর্বোচ্চ ১২৮ রান। ওয়ানডেতে রিয়াদের সেঞ্চুরি আছে ৪টি, হাফ সেঞ্চুরি ২৮টি। টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই অলরাউন্ডার। এই ফরম্যাটে ৩,৭৯১ রান দিয়ে রিয়াদ উইকেট পেয়েছেন ৮২টি, ইকোনমি ৫.২২। ৫০ টেস্টে তার রান ২,৯১৪, সর্বোচ্চ ১৫০। সেঞ্চুরি আছে ৫টি, হাফ সেঞ্চুরি ১৬টি। বল হাতে ৫০ টেস্টে রিয়াদ নিয়েছেন ৪৩ উইকেট, ইকোনমি ৩.৪৩। সংক্ষিপ্ত সংস্করণে ১৩৯টি ম্যাচ খেলেছেন রিয়াদ। ধুমধারাক্কা ক্রিকেটে তার ব্যাটে এসেছে ২,৩৯৫ রান, সর্বোচ্চ ৬৪, স্ট্রাইক রেট ১১৭.৭৪। টি-20তে বল হাতে ১৩৯ ম্যাচে রিয়াদের উইকেট ৪০টি, ইকোনমি ৭.০৪। টি-20তে বাংলাদেশ দলকে ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ। তার অধীনে ১৬টি ম্যাচে জয় পায় বাংলাদেশ আর হেরেছে ২৬ ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ।
আন্তর্জাতিক টি-20তে শেষ হলো এক বর্ণিল অধ্যায়। মাহমুদুল্লাহ রিয়াদের অবসর ঘোষণার মধ্য দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তি ঘটল। ত্রিদেশীয় সিরিজ জয় ছাড়া তেমন কোনো সাফল্য নেই তাদের, তবে বিদায় বেলায় কেবল শিরোপা দিয়ে পঞ্চপাণ্ডবকে মূল্যায়ন না করার অনুরোধ জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ছবিটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের খুব প্রিয়। এই কজন কাঁধে কাঁধ মিলিয়ে 22 গজে লড়াই করেছেন, স্বপ্ন দেখিয়েছেন। ত্রিদেশীয় সিরিজের ট্রফি ছাড়া উল্লেখযোগ্য কোনো অর্জন না থাকলেও তারা ছিলেন বলেই তো সবার মনে ট্রফি জয়ের বিশ্বাস তৈরি হয়েছিল। টাইগার ক্রিকেটের সাহসের প্রতীক পঞ্চপাণ্ডব। টি-20 থেকে রিয়াদের অবসর ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের এক ফরম্যাটে শেষ হলো ফ্যান্টাস্টিক ফাইভের বর্ণিল অধ্যায়। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল আর মুশফিকুর রহিম নেই অনেক দিন হলো। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীনই সাকিব আল হাসান বিদায়ের কথা জানিয়েছেন। এবার মাহমুদুল্লাহ রিয়াদও টি-20কে বলে দিলেন গুড বাই। বিদায় বেলায় স্মরণ করলেন স্বর্ণালী সময়ের কথা। অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা, কিন্তু আমি এটা বলবো না, এই কথাটা আমি মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই। যদি ট্রফি জেতায়, যদি মানে বেঞ্চমার্ক হয়, তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে ওন্ট বি কল লেজেন্ড। তো এটা আমার চিন্তা ভাবনা। আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে, যে এবং অনেক মানুষদের কাছ থেকে, যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয়। যখন আমি 2007 সালে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে ঢুকছিলাম, তো প্রবাবলি the situation at that point of time and the situation now is way different. এবং এতে শুধু পঞ্চপাণ্ডব না, সবারই কন্ট্রিবিউশন আছে। ট্রফির উপর বেস করে কাউকে জাজ করা উচিত না। এই পাঁচজনকে ঘিরে কত না সুখস্মৃতি ভক্তদের মনে। যতদিন তাদের মধ্যে একতা ছিল, লাল সবুজ ড্রেসিং রুমটা ছিল হ্যাপি ফ্যামিলির মতো। মাঠে যেমন ফাইটার ছিলেন তারা, মাঠের বাইরে ছিলেন বন্ধুর মতো। প্রত্যেকের আলাদা ফ্যান বেস থাকলেও সম্মিলিতভাবে পঞ্চপাণ্ডবের ভক্ত অনুরাগীর সংখ্যা অগণিত। তবে 2019 ওডিআই বিশ্বকাপ থেকে হঠাৎ করে মধুর সম্পর্কে ফাটল ধরে। কখনো সাকিব মাশরাফি, কখনো সাকিব তামিম, আবার কখনো তামিম মাহমুদুল্লাহর দ্বন্দ্বের খবরে অস্থিরতা চলতে থাকে দেশের ক্রিকেটাঙ্গনে। অবস্থা এমনই হয় যে কেউ কারো সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন। মাঠের পারফরমেন্সে যার নেতিবাচক প্রভাব ছিল স্পষ্ট, গেল কয়েক বছরে মেগা ইভেন্টগুলোতে বাংলাদেশ দলের ফলাফল হয়েছে যাচ্ছে তাই। তবে এই 5 ক্রিকেটারের কাছ থেকে জুনিয়রদের একটা বড় বিষয় শেখার আছে। কখনোই হাল ছেড়ে দেননি তারা। চরম খারাপ সময়ের মধ্য দিয়েই উঠে দাঁড়িয়েছেন। সবশেষ অবসর ঘোষণা দেয়া রিয়াদের কথাই ধরা যাক। এই তো 2023 ওয়ানডে বিশ্বকাপের আগের কথা। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে একাকী অনুশীলন করতেন তিনি। তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলা অনেকেরই বিদ্রূপের শিকার হতেন তখন, কিন্তু দমে যাননি। লড়াকু রিয়াদ এরপর ঠিকই ফিরেছেন, বিশ্বকাপে হাঁকিয়েছেন সেঞ্চুরিও। তবে এই ফেরাটা আশানুরূপ হয়নি তার। পারফরমেন্স ছিল না আহামরি, সমালোচনার মুখে পড়তে হয়েছে বারবার। ফ্যান্টাস্টিক ফাইভের শেষটা নায়কোচিত হচ্ছে না ঠিকই, তবে 57,000 বর্গমাইলের এই ভূখণ্ডে ব্যাট বলের খেলায় তারা চিরদিন হয়ে থাকবেন নায়কই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে বাংলাদেশ ভারত টি-20 সিরিজের খবর জানাবো। সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে টাইগাররা। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন 10 ক্রিকেটার, যেখানে গুরুত্ব ছিল ব্যাটিংয়ে। এই ম্যাচ জিতে সিরিজের সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে অরুণ জেটলিতেই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত। দিল্লিতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। দিল্লিতে মোটে একটা সেশন। রাতের কৃত্রিম আলোয় লোহার শেকলের ভেতর দিয়েও ম্লান মুখগুলো বোঝা গেল স্পষ্ট। টানা হারে দল যে ক্লান্ত। ম্যাচটির আগের দিনের ঐচ্ছিক অনুশীলন উপস্থিত স্কোয়াডের 10 ক্রিকেটার। অধিনায়ক শান্ত সহ আসেননি মিরাজ, তাসকিন, শরীফুল লিটন। যারা এসেছেন সবাই নেটে কাটিয়েছেন দীর্ঘক্ষণ। এখান থেকে ফিরে আসা কঠিন, তবে সেই কঠিন কাজটাই করতে চান টাইগাররা। আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার। এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। প্রথম টি-20তে ব্যাটসম্যান কিংবা বোলার কেউই নিজের কাঁধের দায়িত্বটা নিতে পারেননি। তাই তো এ ম্যাচে দুই ডিপার্টমেন্টের কাছ থেকেই ইতিবাচক পারফরমেন্স চান মাহমুদুল্লাহ রিয়াদ। তো আমার মনে হয় we have to come out from that zone and try to play boldly
and try to win the game. তার আগে টিম ইন্ডিয়া অনুশীলন করেছে মধ্য দুপুরে। টেস্টের পর টি-20তেও দাপট দেখানো স্বাগতিকরা এই সিরিজ নিশ্চিত করতে চায় দিল্লিতেই। তবে এখানকার উইকেট নিয়ে ধাঁধায় তারাও। ম্যাচটির আগের দিন তাই ধরন বোঝার চেষ্টা অধিনায়ক সহ গোটা দলের। প্রথম টি-20র মতো পেসেই টাইগারদের ঘায়েল করতে চায় টিম ইন্ডিয়া। দেখুন, ম্যাচ ডের আগে উইকেট না দেখে পরিকল্পনা সাজানো কঠিন, তবে আমাদের হাতে পর্যাপ্ত রসদ আছে। টি-20তে প্রতিপক্ষকে কোনো সুযোগ দিলে ম্যাচের ফলাফলে তার প্রভাব পড়তে পারে, তাই দিল্লিতেই সিরিজ নিশ্চিত করতে চাই। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা 3 টি-20র দুটোতেই হেরেছে ভারত। সেই হতাশার হ্রাসকে দীর্ঘ করে টাইগারদের সামনে দারুণ সুযোগ সিরিজে সমতায় ফেরার। ইতিহাস বলে এর আগেও দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও দুর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। টানা হারে দল ক্লান্ত, ড্রেসিং রুমে একটা গুমোট আবহাওয়া, চারিদিক থেকে ধেয়ে আসছে তির্যক সব মন্তব্য। তবে সব পরিস্থিতি পাল্টে দিতে পারে একটা মাত্র জয়। মাহমুদুল্লাহ রিয়াদের টি-20র শেষ সিরিজটা রাঙাক টাইগাররা। আপাতত প্রার্থনা হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। ভারত তো বটেই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন শহর দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। টি-20তে এর আগে এখানে 200 রান পেরিয়েছে মোটে 3 বার। বাংলাদেশ ভারতের বিপক্ষে এখন পর্যন্ত যে একটা টি-20 জিতেছে তাও এই মাঠেই। তাই তো ধুঁকতে থাকা টাইগারদের সামনে অনুপ্রেরণা হতে পারে অরুণ জেটলির এই রেকর্ড। দিল্লি থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। অরুণ মানে সূর্য, সে হিসেবে দিল্লির বুকে প্রায় 150 বছর মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামটির নাম ঠিকঠাক। তবে ফিরোজ শাহ কোটলা থেকে প্রয়াত মন্ত্রী অরুণ জেটলির নামে এই মাঠের নামকরণ মোটে 1 যুগ আগে। যমুনার পারে ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠ আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করে 1948-এ। এরপর 3 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত যা স্বাগতিক হয়েছে 83টি ম্যাচের। বর্ডার গাভাস্কার ট্রফির যাত্রা শুরু এই মাঠে। এখানে জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে 10 উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েন অনিল কুম্বলে। নয়াদিল্লির এই মাঠেই সুনীল গাভাস্কার টেস্টে স্যার জন ব্র্যাডম্যানের 29 শতকের রেকর্ড স্পর্শ করেন। আবার তারই উত্তরসূরি সচিন টেন্ডুলকার ভাঙেন গাভাস্কারের করা 35 টেস্ট সেঞ্চুরির রেকর্ড। 1951 সালে 10ম উইকেটের রেকর্ড 111 রানের জুটিরও সাক্ষী এই মাঠ। অরুণ জেটলির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 1.5 লক্ষ। তবে রানের খেলা টি-20 কিন্তু সেই হিসেবে এই মাঠের রেকর্ড অতটা স্বস্তির নয় মোটেও, অন্তত তা ব্যাটসম্যানদের জন্য। বরং তা উপমহাদেশীয় পিচগুলোর মতোই ট্রিপিক্যাল, যেখানে বল খুব একটা লাফায় না, যে কারণে একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনেও যেতে হয়েছিল এই মাঠকে। রাতের বেলাতে থাকে শিশিরের প্রভাব। অরুণ জেটলি স্টেডিয়ামে এখন পর্যন্ত টি-20 হয়েছে 13টি, যেখানে 9 বার জিতেছে পরে ব্যাট করা দল, আর আগে ব্যাট করা মোটে 4 বার। 200 রানের স্কোর পেরিয়েছে 3টা, যার 2টোই করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে এই মাঠে অ্যাভারেজ স্কোর 133, দ্বিতীয় ইনিংসে যা 139। তবে পাওয়ার প্লেতে এখানে রান ওঠে গড়ে 10 করে। ভারতের এই বিখ্যাত অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের জন্য সবচাইতে লাকি ভেন্যু, কারণ এখন পর্যন্ত রঙিন পোশাকে এই মাঠে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ। 2019 সালে ভারতের বিপক্ষে টি-20 জয় কিংবা সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সেই টাইম আউট আর নানা আলোচিত জয় সবই এসেছিল এই দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। তাই তো চেন্নাই হয়ে কানপুর কিংবা গোয়ালিয়র একটা জয়ের খোঁজে হন্য হয়ে থাকা টাইগাররা সেই জয়ের দেখা যদি পায় দিল্লিতে, এর চাইতে স্বস্তির আর কী বা হতে পারে। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। নারী ক্রিকেটের খবর। 6 বছর আগে দেশের ক্রিকেটে একমাত্র এশিয়া কাপের শিরোপা জিতলেও নারী ক্রিকেটাররা এখনও সুনজরে আসতে পারেনি বিসিবির। নারী পুরুষ ক্রিকেটে আর্থিক দ্বৈত নীতির পাশাপাশি আবাসনের দিক দিয়েও বৈষম্যের শিকার জ্যোতি মারুফারা। পুরুষদের জন্য হোম অব ক্রিকেটে আবাসিক একাডেমির ব্যবস্থা থাকলেও নারীদের রাখা হয় ভাড়া বাসায়, জানিয়ে শঙ্কা থাকে নিরাপত্তারও। তারেক হাসান শিমুলের রিপোর্ট। দেশগুলো বৈষম্য দূরীকরণে নানা উদ্যোগ নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটছে উল্টো পথে। দেশের ক্রিকেটে একমাত্র সাফল্য সালমা রুমানারা এনে দিলেও সেই মেয়েরাই নেই বোর্ডের সুনজরে।
বেতন বৈষম্য নিয়ে নারীদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও খুব একটা পরিবর্তন আসেনি। অন্যান্য সুযোগ সুবিধায় নারীদের চেয়ে ঢের এগিয়ে পুরুষ ক্রিকেটাররা। 2006 সালে নির্মিত বিসিবির এই একাডেমিতে আছে 19টি কক্ষ, যেখানে বয়স ভিত্তিক থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটাররা নিয়মিত থাকছেন। আছে খাবারের ব্যবস্থাও, নিরাপত্তায় সার্বক্ষণিক আছেন নিরাপত্তারক্ষী। নারী ক্রিকেটাররা এখানেও বৈষম্যের শিকার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে কিছুটা দূরে একটি ভাড়া বাসায় থাকেন জ্যোতি রোমানারা। পুরুষ ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করলেও নারীদের নিয়ে উদাসীন বিসিবি। ক্রিকেট বোর্ডের বিভিন্ন গেইটে নিরাপত্তারক্ষী থাকলেও নারীদের নিরাপত্তা দেওয়ার কেউ যেন নেই। নারী ক্রিকেটাররা সদিচ্ছা থাকলে হোম অফ ক্রিকেটেই নিরাপদে থাকার ব্যবস্থা করা যেত নারীদের জন্য। সেই ব্যবস্থা তো করা হয়নি, বরং একাডেমি ভবনে স্থানান্তর করা হয়েছে বিপিএল মার্কেটিং বিভাগের অফিস। অথচ ক্রিকেট বোর্ডে পরিচালকের দায়িত্ব নিয়ে এসেছেন নাজমুল আবেদিন ফাহিম। একটা সময় এই কোচ দায়িত্বে ছিলেন নারী উইঙ্গের। তার অধীনেই মেয়েরা জিতেছিল এশিয়া কাপ। পরিবর্তনের আশ্বাসে বোর্ডের দায়িত্বে বসা ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমরা এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটে একমাত্র এশিয়া কাপের শিরোপাটি এসেছে নারীদের হাত ধরে। অথচ সেই নারীদেরকে নিয়ে বিসিবির যে আন্তরিকতার অভাব রয়েছে সেই প্রশ্ন তোলাই যায়। কারণ বিসিবির একাডেমি ভবনে নির্বিঘ্নে বয়স ভিত্তিক থেকে সিনিয়র পুরুষ ক্রিকেটাররা থাকতে পারলেও নারীদেরকে রাখার জন্য রাখা হয়েছে এই ভাড়া বাসাটি, যেখানে খোলামেলা পরিবেশ হওয়ার কারণে একটা নিরাপত্তার শঙ্কা থেকেই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে জানাবো ফুটবলের খবর। আবারও বাফুফে নির্বাচনের কাউন্সিলরশিপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন জেলার ফুটবল সংগঠকরা। তাদের দাবি, ডেলিগেট নির্বাচনে স্বাক্ষর জালিয়াতি সহ বেশ কয়েকটি অনিয়ম করেছে বাফুফে, যার জন্য ফিফার শরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন তারা। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন অভিযোগ নিয়ে আসা সংগঠকরা। এদিকে তফসিল ঘোষণার পর কাল থেকে বিতরণ করা হবে বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে শুরু থেকেই উত্তেজনা থাকলেও ধীরে ধীরে তা কমে আসছে। এরই মধ্যে ঘোষণা হয়েছে তফসিল। গুঞ্জন শোনা যাচ্ছে ইলেকশন নয়, সিলেকশনেই চূড়ান্ত হতে পারে কাজী সালাউদ্দিনের উত্তরসূরি। তবে একটা বিষয় নিয়ে বিতর্ক যেন থামছেই না, তা হলো বাফুফের কাউন্সিলরশিপ। গেল 2 অক্টোবর কাউন্সিলরশিপের যাচাই বাছাই শেষে গোপালগঞ্জ, লালমনিরহাট, ফেনী ও শেরপুর ডিএফ এর কাউন্সিলরশিপ বাতিল করে 133 ডেলিগেট চূড়ান্ত করে বাফুফে। এবার সে যাচাই বাছাই কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলরশিপ বাদ পড়া সেই ডিএফ এর সদস্যরা। বান্দরবান ডিএফএতে আছে 2টি অ্যাডক কমিটি, সেখান থেকে বিতর্কিত একজনকে কাউন্সিলর করা হয়েছে বলে দাবি বান্দরবান তৃণমূল ফুটবলের একজন সংগঠক, যা মোটেও যৌক্তিক নয় বলে জানান তিনি। একই সাথে 2টা অ্যাডক কমিটি কীভাবে দিতে পারেন বাফুফে একটা জেলার জন্য? এবং নতুন যে অ্যাডক কমিটিতে অ্যাডক কমিটির 7 জন দেওয়া হয়েছে, এখানে জাবেদ রেজাকে দিয়েছে, উনি দলীয় প্রভাব খাটিয়ে এটা ডেলিগেট হওয়ার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করছেন। যেহেতু উনারটা প্রমাণিত যে উনি জাল সই জমা দিয়েছেন, উনারটা বাতিল হয়েছে, কিন্তু আমারটা তো জাল না, আমারটা তো ফ্রেশ ছিল, কিন্তু আমার তারা কী কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাতিল করলো? গোপনে জালিয়াতির মাধ্যমে ওনারা একটা কমিটির ডেলিগেটের ফর্ম জমা দিয়েছে। পরে আমি 30 তারিখে আপত্তি দেওয়ার পরে 2 তারিখে শুনানির মাধ্যমে ওনারটা খারিজ করতেছে, আমারটাও খারিজ করে। এমন প্রায় 40 ডিএফএ ও ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের অভিযোগ এনেছেন বেশ কয়েকজন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। স্বাক্ষর জালিয়াতি সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে বাফুফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাতে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন তারা। সামগ্রিক প্রেক্ষাপট সমস্ত কিছু তুলে আমরা ফিফার শরণাপন্ন হব। ফিফাকেও আমরা এই অনিয়মের নির্বাচনের ব্যাপারে আমরা ফিফাকেও জানাবো। বিভিন্ন ধরনের স্বাক্ষর জাল করে নিজে অবৈধ মিটিং দেখিয়ে সেখানে নিজেকে ডেলিগেট বানিয়ে নিজে এখানে এসেছেন, অবশ্যই তাদেরকে সেই জেলার যে জেলার প্রতিনিধিদের স্বাক্ষর জাল করা হয়েছে সেই প্রতিনিধিরাই তাদের বিরুদ্ধে মামলা করবে। নির্বাচনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে থেকে কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণ কলকাঠি নাড়ছেন বলেও দাবি তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভেন্যু সংকট ও পারিপার্শ্বিক কারণে 1.5 মাস পিছিয়ে গেল ঘরোয়া ফুটবলের মৌসুম। নভেম্বরের শেষ সপ্তাহে নতুন মৌসুম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি।
আগামী 11 অক্টোবর বসুন্ধরা কিংস ও মোহামেডানের চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল 2024-25 মৌসুমের ঘরোয়া ফুটবল। তবে ক্লাবগুলোর দাবিতে শেষ মুহূর্তে জরুরি সভা করে ক্যালেন্ডার 1.5 মাস পিছিয়েছে পেশাদার লীগ কমিটি। বাফুফের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখনও চলছে সংস্কার কাজ, তাই লীগ আয়োজনের জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে থাকা স্টেডিয়ামের ওপর নির্ভর থাকতে হয় বাফুফেকে। তবে সময়মতো ভেন্যু না পাওয়ায় লীগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে লীগ কমিটি। 26 অক্টোবর বাফুফের নির্বাচনের পর পরিবর্তন হবে সব স্ট্যান্ডিং কমিটিরও, ফলে নতুন মৌসুম শুরু হবে নতুন কমিটির হাতেই। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আবারও শক্তিশালী প্রতিপক্ষের সামনে ব্রাজিল, যে ম্যাচটাকে আরও কঠিন করে তুলেছে ভিনিসিয়াস জুনিয়র সহ এক গাদা ফুটবলারের ইনজুরি। তাদের ছাড়াই পালমেইরাসের মাঠে অনুশীলন শুরু করেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। চিলির বিপক্ষে এই ম্যাচ ব্রাজিলকে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, যেটা দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের মাঠে। দরিভাল জুনিয়রের এই ব্রাজিল কোনোভাবেই আপ টু দ্য মার্ক না। এই দল নিয়ে স্বপ্নবাজ হতে পারেন না ব্রাজিলের একেবারে কট্টর সমর্থকরাও। ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই গিয়ে রীতিমতো ধুঁকছে সেলেসাও। কোয়ালিফাইবারের বটম লাইনের কাছাকাছি অবস্থান করা দলটা এবার প্রস্তুতি নিচ্ছে চিলিকে সামলানোর জন্য। শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ব্রাজিল, তাতে বেশ জটিল হয়ে পড়েছে বাছাই পর্ব পার হয়ে যাওয়ার সমীকরণ। যদিও 2026 বিশ্বকাপে দল বাড়ছে, তাই কনমেবল অঞ্চল থেকে বেড়েছে কোটাও। কিন্তু এই সুবিধা শুধু ব্রাজিলের একার জন্য না, বাকি দলগুলো জোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর টিকিট পেতে। টানা কয়েকটা জয় হয়তো বদলে যেতে পারে ভঙ্গুর ব্রাজিলের চিত্র। ফুটবলার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ভারী হবে সবারই আত্মবিশ্বাস। তবে সেই স্বপ্ন আপাতত দেখার সুযোগ নেই এই অক্টোবর উইন্ডোতে। ঘাড়ের ইনজুরি দল থেকে ছিটকে দিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াসকে। তাকে ছাড়া সত্যিই বিপাকে দরিভাল জুনিয়র। শুধু ভিনিসিয়াস নন, চিলি ম্যাচের আগে ইনজুরির লম্বা তালিকা ব্রাজিল দলে। এলিসন বেকার, ব্রেমের, গুয়েরমে আরানা, তাদের কাউকেই পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফিলার হিসেবে ভিনিসিয়াসের জায়গায় দরিভাল জুনিয়র দলে ডেকেছেন আন্দ্রে পেরেইরাকে। এছাড়াও বাকি জায়গাগুলো পূরণ করতে লুকাস বেরালদো, ওয়েভারটন আর এলেক্স টেলেসকে নিয়ে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। শুধু ইনজুরি নয়, ব্রাজিলকে ভাবতে হচ্ছে ম্যাচ ভেন্যু নিয়েও। চিলির বিপক্ষে ম্যাচ ওরা খেলবে সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে, তার মানে আবারও অ্যাওয়ে ম্যাচ ভীতি। গেল মাসে প্যারাগুয়ে গিয়ে হারের তিক্ততা নিয়ে ফিরেছে তারা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে আবারও ভর করেছে একই শঙ্কা। যদিও চিলি যে খুব ভালো ছন্দে আছে তাও বলা যাবে না। এস এম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে ভেনেজুয়েলা এবং বলিভিয়া ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছেন স্ক্যালোনি শিষ্যরা। ফিট হয়ে লিওনেল মেসি দলে ফিরলেও এমিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর নিষেধাজ্ঞা বিপাকে ফেলছে টিম ম্যানেজমেন্টকে। ঠিক এই মুহূর্তে স্বস্তি অস্বস্তি দুইই আছে আর্জেন্টিনা দলে। বেশ লম্বা সময় পর ফিট হয়ে ফিরছেন লিওনেল মেসি। তাকে দলে পাওয়া মানে সতীর্থদের আত্মবিশ্বাস আবারও তুঙ্গে। স্ক্যালোনি এখন ইচ্ছে মতো সাজাতে পারবেন মেসিকে নিয়ে তার গেম প্ল্যান। তবে এই মাস্টার মাইন্ডকে ভাবতে হচ্ছে দলের একাধিক ফুটবলারের নিষেধাজ্ঞা আর চোট নিয়ে। অশোভন আচরণের জন্য কদিন আগে ফিফা থেকে 2 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাকে না পাওয়ায় কিছুটা অস্বস্তি আছে টিম ম্যানেজমেন্টের। যদিও জেরোনিমো রুলির উপর বেশ ভালোই আস্থা লিওনেল স্ক্যালোনির, কিন্তু তিনি চিন্তিত আলবিসেলেস্তের রক্ষণ নিয়ে। স্কোয়াডে থাকলেও ভেনেজুয়েলা ম্যাচের উপর নিষেধাজ্ঞা আছে ক্রিস্টিয়ান রোমেরোর। সেন্ট্রাল ব্যাক পজিশনে তার অভাব বোধ করবে আর্জেন্টিনা। আবার এটাও ঠিক, ম্যানচেস্টার ইউনাইটেডে বেশ ছন্দে আছেন লিসান্দ্রো মার্তিনেজ। এই পজিশনে নিকোলাস ওতামেন্ডির সঙ্গে জুটি বেঁধে নামবেন ম্যান ইউনাইটেড তারকা। আনহেল ডি মারিয়া পরবর্তী যুগে অনেকেই আলেহান্দ্রো গার্নাচোকে লেফট উইংয়ে ভাবছেন ভবিষ্যৎ। সম্ভাবনাময় এই তরুণ পরিকল্পনায় আছেন স্ক্যালোনিরও, কিন্তু এবার আর্জেন্টিনা তাকে পাচ্ছে না অক্টোবর উইন্ডোতে। অ্যাঙ্কেল ইনজুরিতে প্রায় 2 সপ্তাহের মতো তাকে থাকতে হবে মাঠের বাইরে, তাই স্কোয়াডেও জায়গা হারিয়েছেন তিনি।
মায়ামিতে আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে জয় ফেরার চ্যালেঞ্জ নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আলবি সেলেস্তারা হার নিয়ে ফিরেছে কলম্বিয়া থেকে। তারপরও লাতিন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেটা ধরে রাখতে ভেনেজুয়েলা থেকে জয় নিয়ে ফিরতে চায় আর্জেন্টিনা। একই সঙ্গে বলিভিয়ার বিপক্ষে হোম ম্যাচ থেকেও পূর্ণ 3 পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য লিওনেল মেসিদের। এসএম ইকবাল, সময় সংবাদ। চোট থেকে ফিরে ক্লাবে যোগ দেয় তুমুল সমালোচনার মুখে পড়েছেন কিলিয়ান এমবাপে। ইনজুরির কারণে এমবাপেকে জাতীয় দলের স্কোয়াডে রাখেননি কোচ দিদিয়ের দেশম। ক্লাবের হয়ে মাঠে নামায় ক্ষুব্ধ ফ্রেঞ্চ ফুটবল সমর্থকরা। ফ্রেঞ্চ ক্লাব পিএসজি থেকে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। যে প্রত্যাশা নিয়ে প্রিয় ক্লাবে পাড়ি জমিয়েছিলেন তা পূরণে খুব একটা সফল বলা যাবে না কিলিয়ান এমবাপ্পেকে। পারফরমেন্স হচ্ছে না আপ টু দ্য মার্ক, তা নিয়ে সমালোচনারও শেষ নেই। এর মধ্যেই পড়েছিলেন ইনজুরিতে, যদিও ইতোমধ্যেই সেরে উঠেছেন, মাঠে নেমেছেন রিয়ালের হয়ে শেষ 2 ম্যাচে। ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে মাঠে নেমেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে। চোটের কারণে কোচ দিদিয়ের দেশম তাকে নেশনস লিগের স্কোয়াডে রাখেননি। বিশ্রাম দেওয়া হয়েছে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ থেকে। এরপরই বিতর্কের মুখে পড়েন ফ্রেঞ্চ তারকা। জাতীয় দলের চেয়ে নাকি এমবাপ্পে রিয়ালকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। দেশমের এমন সিদ্ধান্ত ও কিলিয়ানের দলের প্রতি দায়িত্বহীন আচরণে বেজায় চটেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ম্যাক্সিম বসিস। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলের সমর্থক গ্রুপের প্রধান মুখপাত্র ফাবিয়ান বুনে। একটা বিষয় মাথায় রাখতে হবে, কিছু সময় জাতীয় দল ও ক্লাবের কার্যক্রম একই সময়ে হয়ে থাকে। আমি ভালো করেই জানি যে সে তার ক্লাবের বিপক্ষে যাবে না, সে তার জাতীয় দলের বিপক্ষেও যেতে চায় না। তবে কিছু সময় আলোচনার পর আমাদের খেলোয়াড়দের কঠিন পরিস্থিতিতে না ফেলে তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। খেলোয়াড়দের ইনজুরি থাকলে ক্লাবগুলো জাতীয় দলের জন্য তাদের ছাড়তে রাজি হন না। এমবাপ্পে চোটে পড়েছিলেন, তাই আমি ঝুঁকি নিতে চাইনি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ। ক্লাব হলো ফুটবলারদের নিয়োগকর্তা, ফেডারেশন নয়। তবে সমালোচকদের এক হাত নিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ক্লাব ও জাতীয় দলে ভারসাম্য রক্ষা করতেই এমবাপ্পেকে নেশনস লিগের 2 ম্যাচে রাখা হয়নি বলে মন্তব্য করেছেন কোচ। ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব নয়, বরং ভারসাম্য বজায় রাখার আহ্বান তার। নেশনস লিগের সামনের 2 ম্যাচে এমবাপ্পে না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ দিদিয়ের দেশম। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের এপিটি নীতির বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির করা মামলা রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ম্যান সিটির দাবি মামলা তারাই জিতেছে, আবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলছে জয় হয়েছে তাদের। যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাজ্যের আর্থিক আদালত। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের সঙ্গে ম্যানচেস্টার সিটির দ্বন্দ্বটা বেশ পুরনো। ম্যান সিটির বিরুদ্ধে হয়েছে মামলা, সিটিজেনরাও করেছে পাল্টা মামলা। তবে ম্যান সিটির করা সেই মামলার রায় নিয়েই তৈরি হয়েছে জটিলতা। বাদী বিবাদী দুপক্ষেই দাবি করছে জয় হয়েছে তাদের। আর্থিক নীতি ভঙ্গের দায়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের অভিযোগ 115টি। তাদের মতে 2009 থেকে 2018 পর্যন্ত স্পন্সর থেকে আয় ও পরিচালন ব্যয়ে নিয়ম ভঙ্গ করেছে ম্যান সিটি, যদিও সেটা অস্বীকার করেছে সিটি কর্তৃপক্ষ। মামলাটাও এখনো দেখেনি আলোর মুখ। এরই মাঝে প্রিমিয়ার লিগের এপিটি নীতির বিরুদ্ধে মামলা ঠুকে দেয় ম্যানচেস্টার সিটি। আর সেই মামলার রায় নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রিমিয়ার লিগের এপিটি নীতি অনুযায়ী কোনো ক্লাব মালিকের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে বাজার মূল্যের ন্যায্যতা থাকতেই হবে। তবে সিটির মতে এর জন্য বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক দিক থেকে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তাই সিটি আদালতের শরণাপন্ন হয়। যুক্তরাজ্যের আর্থিক আদালতে ওঠে ম্যানচেস্টার সিটির এই মামলা। রায়ও দিয়েছেন আদালত। সিটিও বলেছে জয় পেয়েছে তারা। আমরা আমাদের দাবিতে সফল হয়েছি। আদালত এপিটি নীতিকে বেআইনি মনে করেছেন, আর আমাদের দুটি স্পন্সরশিপ চুক্তি নিয়ে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত আদালত বাতিল করেছেন। ম্যানচেস্টার সিটি নিজেদের বিজয়ী দাবি করলেও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আদালতের রায় এসেছে তাদের পক্ষে, জানিয়ে সন্তুষ্ট প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। আদালত এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। এর বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির করা অনেক অভিযোগ খারিজ করে দিয়েছে। এমনকি আদালত আরও বলেছে লিগের আর্থিক দিক নিয়ন্ত্রণে রাখতে এই আইন রাখাটা জরুরি। দুপক্ষের দু ধরনের কথায় দ্বিধায় ভুগছে সবাই। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যুক্তরাজ্যের আর্থিক আদালত। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণের জটিলতা কাটছেই না। নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে 2 বোর্ড প্রধানের আলোচনার কথা থাকলেও তার আগেই হয়তো গলতে পারে বরফ।
আগামী 15 ও 16 অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে বসতে যাচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত শত নাটক। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক হওয়ায় যত ঝামেলা ভারতের। দেশটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে নারাজ মেন ইন ব্লু, এমন খবর বেশ অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমগুলোতে। জানিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার কথাও বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভারত দল পাকিস্তানে খেলতে আসবেন বলেও প্রত্যাশা তার। তবে এ বিষয়ে আদৌ কি কোনো আলোচনা হয়েছে পিসিবি ও বিসিসিআই এর মধ্যে? ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে নাকি সাক্ষাৎ হবে দুই বোর্ড প্রধানের। সেখানেই আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে। তবে রাজনৈতিক বৈরিতার জেরে ভারত সরকার রোহিতদের পাকিস্তানে খেলতে যেতে অনুমতি দেবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেননা এর আগেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন ভারতের পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার। দুদেশের রাজনৈতিক দ্বন্দ্বে 2008-এর পর আর কখনোই পাকিস্তানে সফর করেনি টিম ইন্ডিয়া। গেল বছর এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় নিরপেক্ষ ভেন্যুতে। এবারও নাকি একই পথ অবলম্বন করা হবে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই। তবে উইমেন্স টি-20 বিশ্বকাপের ফাইনালের আগেই সমাধান আসতে পারে এই জটিলতার। বরফ গলতে পারে দুদেশের রাজনৈতিক বিরোধের। আগামী 15 ও 16 অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদ সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এখানে একটি প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মাথায় আসতেই পারে, আন্তর্জাতিক এই সম্মেলনে কিভাবে উঠে আসবে ক্রিকেটীয় আলোচনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও, তাই এই সম্মেলনে অংশগ্রহণ করবেন পিসিবি প্রধানও। সেখানেই আলোচনা হতে পারে দুদেশের মন্ত্রীর মধ্যে। আলোচনা হতে পারে টিম ইন্ডিয়ার পাকিস্তান সফরের বিষয় নিয়ে। সামিটে অংশগ্রহণের আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসার ব্যাপারে ইতিবাচক সুর মহসিন নাকভির কণ্ঠে। তার প্রত্যাশা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া দেশটিতে সফর করবে। এদিকে টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যেই 3টি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজ শেষ করেছে পাকিস্তান। শুধু তাই নয়, টুর্নামেন্টের খসড়া সূচিও তৈরি করা হয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 ক্রিকেটে শেষ হলো পঞ্চ পাণ্ডব অধ্যায়। অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট বোর্ড। যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সে ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় টি-20তে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বোলার ও ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান, একাধিক পরিবর্তনের আভাস। এবং বুধবার শুরু বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ফিফা শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধ সংগঠকদের। মামলার প্রস্তুতি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।